বিসমিল্লাহির রহমানির রহিম। জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের আমি আমার সিলেবাস শেষ করে দিয়েছি ইতিমধ্যেই এবং এখন আমি রিভিশন শুরু করেছি। তোমাদের প্রথম অধ্যায় রিভিশন শেষ হয়েছে, এখন আমরা দ্বিতীয় অধ্যায় ধরেছি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতি অর্থাৎ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার নীতি বা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, এখন আমরা আসলে নীতিটা কি এগুলো একটু আমরা এখন জানবো যে আসলে নীতিটা কি। নীতিটা কি? নীতি নৈতিকতা। নীতি নৈতিকতা মেনে চলা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। এই বাক্যটা সমাজের সকল ক্ষেত্রেই প্রচলিত যে নীতি এবং নৈতিকতা মেনে চলতে হবে। এটা আমরা সবাই জানি। যে কোনো ক্ষেত্রে, জীবনের তোমার ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, তারপর তোমার ব্যবসার ক্ষেত্রে, রাষ্ট্রীয় সমাজ, সব জায়গায় কিন্তু নীতি, একটা নীতিতে চলতে হয়। মানুষকে একটা নৈতিকতা মেনে চলতে হয়। এটা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় এটা প্রচলিত যে নীতি ও নৈতিকতা মেনে চলা উচিত। আর নীতি এমন একটি ইতিবাচক, তোমার নীতি এমন একটি ইতিবাচক বিষয় যা মেনে চললে এর দ্বারা সবাই উপকৃত হবে। যদি আমরা নীতি মেনে চলি এবং নৈতিকতা নিয়ে কাজ করি তাহলে কি হবে? সবার সমাজে সবার জন্যই উপকার হবে, সবাই এর মাধ্যমে উপকৃত হবে। এটা আমরা সবাই জানি। আচ্ছা, আর ব্যবস্থাপনার নীতি হলো, এখন আমরা তো করতেছি ব্যবস্থাপনা, তাই না? এই ব্যবস্থাপনার নীতি কি এটা আমরা এখন একটু জানবো হালকা পাতলা। যে ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ নির্দেশিকা। ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ নির্দেশিকা। অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, আমি কয়টা কাজের কথা বলছিলাম, মৌলিক কাজ 7টা। কি বলছিলাম? যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, তারপর তোমার কর্মী সংস্থান, তারপর তোমার প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলো আমি বলছিলাম যে 7টা মৌলিক কাজ আছে কার? ব্যবস্থাপনাতে। এই যে এই কাজগুলা যে করবে, কিভাবে করবে, কিভাবে করবে, এর যে একটা নির্দেশিকা বা নির্দেশনা, এই নির্দেশনাটাই হচ্ছে ব্যবস্থাপনার নীতি। অর্থাৎ যে নীতি এমন একটা ব্যবস্থাপনার নীতি এমন একটা বিষয় যেখানে কার্য সম্পাদনের পথ নির্দেশনা দেওয়া হয়, পথ দেখানো হয় যে কিভাবে সে কাজগুলা করবে। তাই এরূপ নির্দেশিকা কি হতে পারে তা নিয়ে বিভিন্ন ব্যবস্থাপনাবিদ বিভিন্নভাবে চেষ্টা করেছেন বিভিন্ন মতবাদ দেওয়ার জন্য, যে আসলে এই নীতিমালাগুলা কি হতে পারে বা কিভাবে হতে পারে। এগুলা নিয়ে, এই নীতিমালাগুলা নিয়ে এই ব্যবস্থাপনা বিশারদরা বিভিন্নভাবে কি করেছেন, বিভিন্ন মতবাদ দিয়েছেন। এর মধ্যে আমরা FW টেলরের নাম বলতে পারি, তারপর উইক এর কথা বলতে পারি, তারপর আমরা হেনরি ফেওলের কথা বলতে পারি, যে এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা ব্যবস্থাপনা নীতি নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন, বিভিন্ন পুস্তক লিখেছেন এবং বিভিন্ন গবেষণা চালিয়ে তারা বিভিন্ন মতবাদ দিয়েছেন এবং বিভিন্ন ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন নিয়ে, নীতিমালার পদ্ধতি নিয়ে তারা বিভিন্ন আলোচনা করেছেন এই ব্যবস্থাপনাবিদেরা। আচ্ছা, এর মধ্যে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওল, আমরা জানি। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে FW টেলর। আর আধুনিক ব্যবস্থাপনার তত্ত্বের জনক হচ্ছেন হেনরি ফেওল। এটা কিন্তু নৈবেদিক আসে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, আবার অনেক সময় আসে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, এভাবে কিন্তু আসে। আচ্ছা, তাহলে এই আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওল
ফরাসি ভাষায়। কোন ভাষায়? ফরাসি ভাষা। তিনি তো ফ্রান্সের অধিবাসী ছিলেন, তাই ফরাসি ভাষায় তিনি একটা কি লিখেছেন? গ্রন্থ লিখেছেন। দেখো গ্রন্থটির নাম হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি এট জেনারেল NERAL জেনারেল গ্রন্থ। এটা হচ্ছে তার গ্রন্থের নাম। এটা হচ্ছে তার কি নাম? গ্রন্থের নাম অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এট জেনারেল গ্রন্থে তিনি এই ব্যবস্থাপনার 14টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন। 14টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, আলোচ্য বিষয় হচ্ছে ব্যবস্থাপনার নীতি, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি অ্যাট জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনার 14টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন কে? হেনরি ফেওয়াল। কে উল্লেখ করেছেন? হেনরি ফেওয়াল। উনি উল্লেখ করেছেন ব্যবস্থাপনাবিদ। কি ব্যবস্থাপনা? আধুনিক ব্যবস্থাপনার জনক। আধুনিক ব্যবস্থাপনার জনক, উনি হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক এই হেনরি ফেওয়াল। তিনি তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাট জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনার 14টি মৌলিক নীতির কথা তিনি বলেছেন। তিনি এই 14টা নীতির উপর ভিত্তি করেই কি করেছেন? তার ব্যবস্থাপনার নীতিমালাগুলা তিনি উল্লেখ করেছেন। এখন আমরা নীতিমালাগুলা 14টা নীতি আমি ক্লাসে বসিয়ে তোমাদের মুখস্থ করেছিলাম। মনে করে দেখো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, যে আমি কি করেছিলাম? ক্লাসে বসিয়ে তোমাদেরকে এগুলা মুখস্থ করানো হয়েছিল। এই 14টা নীতির নাম আগে মুখস্থ করা হয়েছিল। 1 নাম্বার কি? কার্য বিভাজনের নীতি। 1 হচ্ছে কার্য বিভাজনের কি নীতি। 2 হচ্ছে তোমার কার্য বিভাজন বা কার্য বিভাগের নীতি। 2 হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতাকরণের নীতি। তারপর 3 হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। 4 হচ্ছে আদেশের ঐক্য। 5 হচ্ছে নির্দেশনার ঐক্য। হ্যাঁ, আগে আলোচনা করি কটা, তারপর আবার পরবর্তীতে যাব আমরা। ঠিক আছে? আচ্ছা, 1 হচ্ছে দেখো কার্য বিভাজনের নীতি। ব্যবস্থাপনার সর্বপ্রথম, এটা অনেক সময় আসে, ব্যবস্থাপনার প্রথম নীতি কি? তাহলে আমরা কি বলবো? আর এই একটা কথা মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, এই নীতিগুলা কিন্তু ধারাবাহিকভাবে তোমাকে মনে রাখতে হবে। তাহলে ধারাবাহিকভাবে মনে না রাখলে যদি আসে যে প্রথম নীতিটা কি, শেষ নীতিটা কি, তাহলে কিন্তু তুমি দিতে পারবা না, যদি ধারাবাহিকভাবে মনে রাখতে না পারো। তাহলে 1 হচ্ছে কার্য বিভাজনের নীতি। আচ্ছা, ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে ব্যবস্থাপনার যে কাজ,
যত ধরনের কাজ আছে কাজগুলাকে এর বৈশিষ্ট্য অনুযায়ী, কাজের বৈশিষ্ট্য অনুযায়ী আগে ভাগ করতে হবে। কাজের বৈশিষ্ট্য অনুযায়ী, ধরন অনুযায়ী কাজগুলাকে আগে ভাগ করতে হবে। ভাগ করে এক একটা কাজের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞের উপর অর্পণ করতে হবে। অর্থাৎ যে কাজটা যার উপর তুমি দায়িত্ব দিচ্ছ সেই কাজের তার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যে কাজে দক্ষ, যিনি যে কাজে দক্ষ তাকে সেই কাজের দায়িত্ব দিতে হবে, কাজগুলোকে কি করে ভাগ করে, শ্রেণী অনুযায়ী, ধরন অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী। এটাই হচ্ছে ব্যবস্থাপনার সর্বপ্রথম নীতি। এরপর আসো 2, কর্তৃত্ব ও দায়িত্বের সমতাকরণের নীতি। কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা দেখানো, আর দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করা, কাজ করা, ভার বহন করা। এখন যদি তুমি কোনো কর্মীকে অতিরিক্ত ক্ষমতা দাও, হ্যাঁ, ক্ষমতা দেখানোর সুযোগ দাও, কিন্তু তার উপর যদি কাজের দায়িত্ব তুমি না দাও, তাহলে কি হবে? সে অতিরিক্ত অতিমাত্রায় কি হয়ে যাবে? ক্ষমতার লোভী হয়ে যাবে, সে আর কাজ করতে চাবে না। এবং যদি কাউকে, খেয়াল করো, যদি কাউকে অনেক কাজের দায়িত্ব দাও কিন্তু তাকে বিন্দু পরিমাণও ক্ষমতা দাও না, তাহলেও তার মনে একটা কষ্ট থাকবে যে আমি এত কাজ করি, আমাকে কি দেওয়া হয় না, কোনো ক্ষমতা নাই আমার, আমি শুধু দায়িত্বই, আমি খালি কাজ করি। তখনও সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাবে না। এর জন্য বলা হয়েছে যে এই যে কর্তৃত্বটা এবং দায়িত্বটা, এর মধ্যে একটা সমতা, মিল থাকতে হবে। অর্থাৎ যদি কাউকে কর্তৃত্ব দেওয়া হয়, কিছু দায়িত্ব দিতে হবে, এবং দায়িত্ব দিলে তাকে কিছু হালকা পাতলা ক্ষমতাও দিতে হবে। এইটাই হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সমতাকরণের নীতি। তারপর 3 দেখো, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ হচ্ছে সমস্ত কাজগুলাকে হাতের মুঠে রাখা, কুক্ষিগত করে রাখা। অর্থাৎ অনেক সময় বস কি করে, সমস্ত কাজ সে একাই করতে চায়, তার অধীনস্থদের কাজ ভাগ করে দেয় না, তখন তার উপর কাজের ভার অত্যাধিক হয়ে যায়, তখন সে অন্যের উপর এই প্রভাবটা পড়ে। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে যে সমস্ত কাজগুলাকে একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে না, সবার মাঝে কাজ এবং ক্ষমতা কি করবে, ভাগ করে দিবে। এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, এই কেন্দ্রীকরণ করা যাবে না। অর্থাৎ কাজকে সবার মধ্যে ভাগ করে দিতে হবে, ক্ষমতা সবার মধ্যে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এক কথায় শেষ, বিকেন্দ্রীকরণ করতে হবে। এটা হচ্ছে ব্যবস্থাপনার 3য় নীতি। সমস্ত কাজ তোমার কেন্দ্রীভূত করে একজনের হাতে ক্ষমতা ধরে রাখা যাবে না, শুধু বজ্র হাতে সবার মধ্যে ক্ষমতা ভাগ করে দিতে হবে, অর্থাৎ বিকেন্দ্রীকরণ করতে হবে। তারপর 4, আদেশের ঐক্য। 4 হচ্ছে আদেশের ঐক্য। এই আদেশের ঐক্য আর নির্দেশনার ঐক্য, এই দুইটা স্টুডেন্ট অনেক সময় গুলিয়ে ফেলে, ভুল করে ফেলে। একটু মনোযোগ সহকারে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো। আদেশের ঐক্য হচ্ছে একজন ব্যক্তির বস একজনই থাকবে। আদেশের ঐক্যের মিনিং হচ্ছে একজন ব্যক্তির বস একজনই থাকবেন, একাধিক বস থাকা যাবে না। অর্থাৎ আমি একজনের আন্ডারে কাজ করব, 3-4 জনের আন্ডারে, আমি দ্বৈত বসের আন্ডারে আমি কাজ করব না। এটাই হচ্ছে আদেশের ঐক্য। অর্থাৎ তোমার বস একজন থাকবে, একজন ব্যক্তি তোমাকে আদেশ দিবে, একাধিক ব্যক্তি তোমাকে আদেশ দিতে পারবে না, একাধিক ব্যক্তি তোমাকে আদেশ দিতে পারবে না। এটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি। অর্থাৎ একজন ব্যক্তির বস একজনই থাকবে, একজনকে একজনই আদেশ দিবে, একাধিক ব্যক্তি আদেশ দিবেন না। এই হচ্ছে আদেশের ঐক্য। তারপর হচ্ছে 5, দেখো, নির্দেশনার ঐক্য। আর এই নির্দেশনার ঐক্য হচ্ছে যে একজন ব্যক্তিকে একসাথে একাধিক কাজের আদেশ দেওয়া যাবে না, একসাথে একাধিক কাজের আদেশ দেওয়া যাবে না। একটা কাজ তাকে দিতে হবে এবং সেই কাজটা সম্পন্ন হওয়ার পর তারপর তাকে আরেকটা কাজের দায়িত্ব দিতে হবে। তুমি যদি একসাথে 4-5টা কাজের অর্ডার দাও, তাহলে ওই ব্যক্তির পক্ষে কোনো কাজটাই সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে না।
যদি তাকে একাধিক কাজের ভার একসাথে দেওয়া হয়। আর যদি তাকে একটা কাজ দেওয়া হয়, সেই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর তাকে আরেকটা কাজ দেওয়া হয়, তাহলে সে প্রত্যেকটা কাজই সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারবেন। হ্যাঁ, এতে কাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এর জন্যই ব্যবস্থাপনার হেনরি ফেওয়েল বলেছেন নীতির মধ্যে যে না, একজন ব্যক্তিকে একসাথে একাধিক কাজের নির্দেশনা দেওয়া যাবে না, একটা নির্দেশনা শেষ হওয়ার পর তাকে আরেকটা নির্দেশনা দিতে হবে। এই হচ্ছে তোমার কি নির্দেশনার ঐক্য। আর আদেশের ঐক্য হচ্ছে যে বস একজন থাকবে, একাধিক বস কি করতে পারবে না, নির্দেশ দিতে পারবে না একজন ব্যক্তিকে। এটা হচ্ছে তোমার কিসের আদেশের ঐক্যের নীতি। আর নির্দেশনার ঐক্যের নীতি হচ্ছে একজনকে একসাথে একাধিক কাজের অর্ডার দেওয়া যাবে না, একটা কাজের অর্ডার দিতে হবে। একটা কাজ শেষ হলে আরেকটা কাজ তাকে দিয়ে করাতে হবে। আচ্ছা, মোট কয়টা নীতির কথা বলছি? মোট হচ্ছে আমাদের 14টা নীতির কথা বলছি। কয়টা নীতি? 14টা নীতির কথা বলছি। আচ্ছা, এই সাধারণ স্বার্থে আর 6ষ্ঠ নীতি হচ্ছে, আচ্ছা তাহলে আজকে আর পড়াবো না, একসাথে এত পড়ালে যেহেতু অনলাইন ক্লাস, হ্যাঁ, তাহলে কি হবে তোমাদের এই মনে থাকবে না। তাই আমি আস্তে আস্তে তোমাদেরকে পড়াবো, আর বাকি নীতিগুলো আমি তোমাদেরকে আগামী ক্লাসে পড়াবো। রিভিশন করতেছি, আস্তে আস্তে রিভিশন করি। আমার সাথে সাথে যদি তোমরা ক্লাসগুলো দেখো তাহলে কি হবে, তোমাদের রিভিশন হয়ে যাবে। আগামী ক্লাসে আমি ব্যক্তি স্বার্থে সবার সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন এখান থেকে শুরু করব। 6 নাম্বার পয়েন্ট থেকে শুরু করব। আজকে আমি 5টা পয়েন্ট তোমাদেরকে পড়ালাম। হ্যাঁ, এটা 14টা নীতি একদিনে পড়াবো না, এই 14টা নীতি আমি 2 দিনে সুন্দর করে তোমাদের পড়াবো। এবং যে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ, যে প্রয়োগ গ নাম্বার প্রশ্নটা, এই গ নাম্বার প্রশ্নটা তোমার এই ব্যবস্থাপনার নীতি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে, এটা আমাদের জেনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাসা সুন্দর করে পড়বা, পড়া এগুলা। হ্যাঁ, তারপর আমরা এখন ক্লাস নিচ্ছি অনলাইনে, এগুলা তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা ভুলে না যাও। পরীক্ষা যখনই হোক তোমরা যাতে সুন্দর মতো পরীক্ষাগুলো দিতে পারো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।